লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃত 200 জনের মধ্যে 6 জন বাংলাদেশি। জীবিত উদ্ধার আরও 22 নিশ্চিত করেছে বিবিসি। ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 2 জন 5 দিন করে রিমান্ডে। সিলেটে অনন্ত বিজয় হত্যায় গ্রেফতার 2 ভাইয়ের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। খুলনায় বখাটের হাত থেকে বড় বোনকে রক্ষা করতে গিয়ে জীবন দিল ছোট ভাই, ছুরিকাঘাতে আহত আরও 4। ঘাতককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। হজ পালনে এরই মধ্যে দেশ ছেড়েছেন 43,000 মুসল্লি। বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই। এবং সময়ের পালাবদলে লন্ডনের বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য, স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। লিবু উপকূলের কাছে দুটি নৌকাডুবির ঘটনায় মৃত 2 শতাধিক অভিবাসীর মধ্যে 6 জন বাংলাদেশি রয়েছে। তিউনিসে অবস্থিত বাংলাদেশের লিবীয় দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে বিবিসি। লিবিয়া দূতাবাস কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ডুবে যাওয়া নৌকা দুটির মধ্যে 31 জন বাংলাদেশি ছিলেন। মৃত বাংলাদেশিদের মধ্যে 2 শিশু ছিল বলেও জানান তিনি। লাইফ জ্যাকেট পরে থাকায় 22 বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত বাংলাদেশিরা লিবিয়াতে বসবাস করতেন বলে জানা গেছে। এদিকে বিবিসি জানিয়েছে, লিবিয়ার উপকূল রক্ষীদের কাছে উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। প্রায় 500 অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার সময় লিবিয়ার জুয়ারা শহরের কাছে ভূমধ্য সাগরে নৌকা দুটো ডুবে যায়। ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 2 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর থেকে কাউসার হোসেন এবং শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামাল হোসেন সর্দারকে আটক করে পুলিশ। এ নিয়ে নিলয় হত্যাকাণ্ডে 4 জনকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত সবাই ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল বলে জানিয়েছে পুলিশ। গত 7ই আগস্ট ঢাকার গোরানে দিনে দুপুরে বাসায় ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে। আগে যে 2 জন আসামি ধৃত হয়েছিল, সেই 2 জন আসামির দেওয়া তথ্য মতে এই 2 জন আসামিকে ধরা হয়। এই 2 জন আসামিকে ধরে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের সোপর্দ করেন এবং আদালতে হাজির হন। আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং আয়ুর চাহিদা মোতাবেক সন্তুষ্ট হয়ে 5 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সিলেটে ব্লগার অনন্ত বিজয় হত্যাকাণ্ডে গ্রেফতার 2 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এ মামলায় এক ফটো সাংবাদিক সহ 3 জনকে গ্রেফতার করা হলো। এর আগে ভোরে সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব থালজুর গ্রাম থেকে 2 ভাইকে গ্রেফতার করা হয়। গত 12 মে সকালে সিলেটের সুবিদ বাজারের নুরানি আবাসিক এলাকায় উপর্যুপুরি চাপাতির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ব্লগার অনন্ত বিজয় দাস। শিগগিরই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। হ্যাঁ, তারা অবশ্যই তখনই দেখানো যায় যখন কেউ হাজতে। আমরা 2 জন আসামিকে গ্রেফতার করেছি, যাদের একজনের নাম মান্নান ইয়াহিয়া, ওনার ভাই, আপন ভাই, তার নাম হলো মুহাইমিন নুমান। যদি আমরা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি তাহলে অনন্ত বিজয় দাস হত্যা মামলার সব ক্লুই পাওয়া যাবে। আদালতে ওনাদেরকে উপস্থাপন করেছিলাম, রিমান্ড চেয়েছিলাম এবং 7 দিনের রিমান্ড আমরা ইতিমধ্যে পেয়েছি। খুলনায় বড় বোনকে বাঁচাতে গিয়ে ছোট ভাইয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়ায় বখাটের ছুরিকাঘাতে নিহত হয় স্কুল ছাত্র ফয়সাল। এ ঘটনায় আহত 4 জনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর ঘাতক মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। খুলনা থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও আবুল বাশারের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
এ আর্তনাদ এখন শুধুই সন্তান হারানোর। মেয়ে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন ছোট ছেলেকে। পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি ও দিনমজুরি করত সে। সন্তানের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না মা। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে এলাকার বকাটে মিজানুর রহমান নিহত ফয়সালের বড় বোনের ঘরে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে ফয়সালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পালিয়ে যাওয়ার সময় মিজানের এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত হন আরো 4 জন। চেঁচামেচি শুনে আমি লাফ দিয়ে পড়েছি। লাফ দিয়ে পড়ার পরে আমি আদাটি ধরে, তারপর আমার 2-3টে পোস্ট মেরেছে। আমি ওরে কোলে করে নিছি, আমার বলতেছে ওরে আপারে আমার ছুরি মাইরে দেছে রে আপা, আমার ভাইরি আমার বাজারি গাড়ি দিয়ে। আমার সন্তান দিন মজুর করে খাতো, সকালে যাইতো আর 5টার সময় আসতো, আর 5টাতে রাত 12টাতে কোচিং করে বাড়ি আসতো। আমি চাই ওর ফাঁসি হোক। এদিকে শুক্রবার বিকেলে ফয়সালের লাশ দাফনের পর মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আমার চোখের সামনে মরে যায়, আমরা কি করে দেখবো? গ্রামবাসী কি করে মেনে নেবে? আমরা এলাকাবাসী তার ফাঁসি চাই। সাথে সাথে যেন মৃত্যুদণ্ডী করে সরকার, আমি এই চাই। অভিযুক্ত মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তার করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা জানায়। বিষয়টি আমরা অতীব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা যাতে এই বিচারে মানে এই ঘটনার ন্যায্য বিচার এবং সঠিক বিচার হয়, আমরা এটা পুঙ্খানুপুঙ্খরূপে দেখব। নিহত ফয়সাল উলাউড়া মৈখালী হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ছিল। এই ঘটনায় ডুমুরিয়া থানায় একজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। হজ পালনে প্রতি বছরই বাংলাদেশ থেকে লাখো মুসল্লি যান পুণ্যভূমি সৌদি আরবে। এবারের যাত্রায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 43,000 হজ যাত্রী দেশ ছেড়েছেন। তবে বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের রয়েছে নানা অভিযোগ। হজ অফিসের পরিচালক জানালেন, ভিসা জটিলতা না থাকায় পর্যায়ক্রমে সবাই যেতে পারবেন হজ আদায়ে। আশকোনা হজ ক্যাম্প ঘুরে এসে কামরুজ্জামান মামুনের রিপোর্ট। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে বিশ্বের সব প্রান্তের মতো বাংলাদেশ থেকেও মুসল্লিরা হজ করতে ছুটে যান সৌদি আরবে। মহান আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের আশায় এহরামের সাদা কাপড় গায়ে সমবেত হন এক প্ল্যাটফর্মে। তৃপ্ত হন সৃষ্টিকর্তার নির্দেশ আদায়ের সফলতায়। হজ তথ্য কেন্দ্রের হিসেবে এবারের মৌসুমে মোট 1,01,758 জনের মধ্যে 16 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত 106টি ফ্লাইটে 42,942 জন হজের লক্ষ্যে দেশ ছেড়েছেন। তবে নির্দিষ্ট সময়ে ফ্লাইটের তারিখ না পাওয়া এবং যারা পেয়েছেন তাদেরও রয়েছে নানা অভিযোগ। মাকে নিয়ে এই সুযোগটা নিতে চাচ্ছি যে আল্লাহর ঘরে যাই। এখনো ফ্লাইট হয় নাই, টিকিটও হয় নাই, টিকিটের কোনো ব্যবস্থাও হয় নাই, কবে হবে তাও জানি না এখনো। এই প্রায় 1 সপ্তাহ থেকে কেন পড়ে আছি। আমরা 16 তারিখে এসেছি এবং ওই 16 তারিখে আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত আমাদের কয়েকজনের ভিসা হয়নি। দেশের জন্য দোয়া করব যেন আল্লাহ সব শান্তিভাবে রাখে। আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহর গোলাম আমরা, আল্লাহর ইবাদত করার জন্য। ধনাঢ্যশালী ব্যক্তির উপর হজ ফরজ, সেই দিক থেকে আমাদের উপর হজ ফরজ, সেই ফরজ কাজটি আদায় করার জন্য আমরা যাচ্ছি। যে ব্যাংকের শাখায় গিয়েছি সবাই বলে আমাদের রিয়াল নাই। শেষ পর্যন্ত সোনালী ব্যাংক শুধু আমাদের মাত্র 500 রিয়াল দিয়েছেন, তারপরেও সেটা অনেক কষ্ট করে নেওয়া লাগছে। আর হজ অফিসের পরিচালক সমস্যাগুলো দ্রুত কাটিয়ে ওঠার কথা জানালেন। রিয়েলের বিষয়টা কিছুটা এমনি স্কারসিটি আছে। হঠাৎ করে অত্যধিক ফ্লাইট যে কয়েকটা শিডিউল হয়ে যায়, ওই সময় তাৎক্ষণিক 2-1 সময় হয় যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল সেইগুলি যাতে আর মানে পুনরায় না ঘটে বা না হয়, সেই বিষয়গুলির প্রতি আমরা দৃষ্টি রাখছি। 18 সেপ্টেম্বর এবারের মৌসুমের শেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে আনুষ্ঠানিক হজ যাত্রার। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজকে সামনে রেখে মক্কা, আরাফাত, মিনা ও মুজদালিফায় বিভিন্ন অবকাঠামো সংস্কারের কাজ দ্রুত শেষ করছে সৌদি সরকার। বহুমুখী এসব উন্নয়ন কাজে নিয়োজিত আছেন বাংলাদেশি শ্রমিকরাও। সরকারি দপ্তরগুলোর পাশাপাশি এসব কাজের তদারকি করছে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। হজকে সামনে রেখে ইতোমধ্যে সংস্কার ও মেরামতের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানায় দেশটির সরকার। এদিকে পবিত্র হজের আগে সৌদি আরবে হঠাৎ করেই বেড়ে গেছে মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত 1 সপ্তাহে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন।
এছাড়াও নতুন করে আরও 14 জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। আর কদিন পরেই পবিত্র হজ। এরই মধ্যে সৌদি আরবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসতে শুরু করেছেন হাজিরা। ঠিক এই সময় মরণঘাতী মার্স ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই অবস্থায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে আরো 14 জনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়। সেই সঙ্গে গত এক সপ্তাহে মার্স ভাইরাসে 17 জনের মৃত্যু হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়। ভাইরাসটির সংক্রমণ রোধে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা মূলত মার্স ভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে এদেশের সরকারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের উদ্দেশ্যে এখানে এসেছি। সেই সঙ্গে ভাইরাসটি সম্পর্কে আরো বেশি করে জানতে এবং এটি নিয়ন্ত্রণে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করব আমরা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 20 লাখ মানুষ সমবেত হন সৌদি আরবে। আর এ সময়টিতে যাতে কেউ মার্স ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য সৌদি সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। হজের সময়ে একজনও যাতে ভাইরাসে আক্রান্ত না হন সেজন্য আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি প্রতিটি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে যাতে কেউ আক্রান্ত হওয়া মাত্র এটি মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এখন পর্যন্ত কেবল উট ছাড়া অন্য কোনো প্রাণী থেকে ভাইরাসটি মানুষের দেহে ছড়ানোর প্রমাণ না পাওয়ায় এবছর উট কোরবানি নিষিদ্ধ করেছে সৌদি সরকার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। প্রবাসের সময় আরো থাকছে, রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2 কোটি টাকা মূল্যের 1000 অবৈধ মোবাইল ফোন জব্দ। বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছিল নকল ফোন এবং অবৈধ বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী। সৌন্দর্য হারাচ্ছে তিলোত্তমা নগরী। সিটি কর্পোরেশনের অবহেলায় দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর আরামবাগের একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল 4:30টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বাবার বাড়ি থেকে ফিরে ঘরে তালা লাগানো দেখেন নিহত মাজেদ মোল্লার স্ত্রী। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বামীর জন্য অপেক্ষা করেন বিকেল 3টা পর্যন্ত। এরপর তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে হাত পা বাঁধা অবস্থায় স্বামীর নিথর দেহ দেখে মাজেদ মোল্লার স্ত্রী চিৎকার দিলে আশপাশের ফ্ল্যাটের মানুষজন ছুটে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া না যাওয়ায় তাদের ধারণা মাজেদ মোল্লাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত মাজেদ একজন প্রিন্টিং প্রেস ব্যবসায়ী। প্রায় 3.5 বছর আগে আরামবাগের ওই বাড়ি ভাড়া নেন তিনি। সঙ্গে স্ত্রী ও সন্তান থাকলেও রোজার ঈদের আগে গ্রামে চলে যাওয়ায় গত প্রায় 1.5 মাস ফ্ল্যাটে একাই থাকতেন মাজেদ। আমরা যেটা দেখছি যে ভিতর থেকে তালা মারা কারা মারা গেছে, কেন মারছে এটা বলতে পারতেছি না। এখন তদন্ত যেটা বেরোবো সেটাই। পেরেসে কইতো জিজ্ঞেস আমি একজন দুজন আইতো করে পেরেসে ডিস্টার্ব এই করে পরশুদিন দেওয়া ছিল, কিন্তু কালকে দেখিনি আমি উঠতে। উনি একজন প্রিন্টিং প্রেসের ব্যবসায়ী, হয়তো কারোর সাথে পূর্ব শত্রুতার জের ধরে তাকে শ্বাসরোধ করে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এটা জানা আছে। তারপরও পোস্টমর্টম এবং পরবর্তী তদন্তে আর বিস্তারিত জানা যাবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হওয়ায় দলটি যতই বিষোদ্গার করুক সহিংসতার নির্দেশদাতা হিসেবে তিনি রেহাই পাবেন না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এই মন্তব্য করেন। এ সময় তারা বলেন, বঙ্গবন্ধুর হত্যার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য একটি গোষ্ঠী বারবার চেষ্টা করেছে। একটা নাশকতার মামলা গাজীপুর তারেক রহমানকে আসামি করে একটা অভিযোগ দায়ের করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। বিএনপি নেতৃবৃন্দ বিষয়টা করছেন যে কেন তারেক রহমানকে আসামি করা হবে। যে অপরাধ সংগঠন করে সে যেমন অপরাধী, যে নির্দেশদাতা যেখান থেকে নির্দেশ দেওয়া হোক না কেন, বিদেশ থেকে হোক, জেলখানা থেকে হোক বা যেখান থেকে হোক, নির্দেশদাতা বা পরিকল্পনাকারী সমান অপরাধী, অর্থের যোগানদাতা সমান অপরাধী। ভারতে বোম্বের নাশকতার জন্য ইয়াকুব মেমনকে সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সেই নাশকতার মামলার নিম্ন আদালতে তার সাজা হয়েছে, উচ্চ আদালতের সাজা হয়েছে,
রিভিউতেও তার সাজা টিকে নাই, বাতিল হয় নাই, এবং রাষ্ট্রপতিও তাকে ক্ষমা করে নাই। তার দণ্ড কার্যকর হয়েছে, মৃত্যুদণ্ড। তার অপরাধ তিনি অর্থের যোগান দিয়েছেন। কাজেই যারা আজকে বিএনপি যে আস্ফালন করছে, যে সমস্ত বিষোদ্গার করছে, এই বিষোদ্গারের কোনো অর্থ হয় না। আওয়ামী লীগ কোনো সময় শেখ হাসিনা কোনো মামলার ঘটনার ফরমাইশি তদন্ত করে না, ফরমাইশি বিচার আমরা করি না। 71 সাল, 75 সাল, 2004, 2005 গ্রেনেড হামলা সব একই সূত্রে গাঁথা। বারবার চেষ্টা করা হচ্ছে জগতের শেখ হাসিনাকে, একটাই টার্গেট, সেই নেত্রী শেখ হাসিনা। তাকে যদি খতম করা যায় তাহলে বাংলাদেশের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, সেটা চিরতরে ম্লান করে দিতে পারবে। এই ষড়যন্ত্র তারা করে যাচ্ছে, করবে। আমাদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনার মূল হোতাদেরও বিচার করা হবে। 15ই আগস্টের পরে আবার বোধহয় তারা চিন্তায় পড়েছিল কিভাবে এই বঙ্গবন্ধুর রক্ত শেষ করে দেওয়া যায়, আওয়ামী লীগ নেতৃত্ব শেষ করে দেওয়া যায়। তারই বোধহয় ঘটনায় 21শে আগস্ট হাওয়া ভবন থেকে নির্ধারিত হয়েছিল বঙ্গবন্ধুর খুনিরা যে 2-1 বেঁচে আছে, শাস্তি তাদের পেতেই হবে, তারা যেখানেই থাকে। 21শে আগস্টে যারা এই ঘটনা ঘটিয়েছে তারাও শাস্তি পেতেই হবে, তারা যেখানেই থাকুক। বাংলাদেশে ভোটারবিহীন সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন দিগন্ত টিভির 7ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফর উল্লাহ চৌধুরী পূর্বসূরিদের ভুলের জন্য জামায়াত ইসলামীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। জামাত ইসলামকে তাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন, সেই ভুলের কাফারা তো আজকের জামাত ইসলাম কেন দেবেন? তাদেরকে সাহস করে বলতে হবে, আমার পূর্বপুরুষের অপরাধ, গোলাম আজম বা মুজাহিদি ইরাদের অপরাধের জন্য আমাকে অপরাধী করো না, আমরা জাতির কাছে ক্ষমা চাই। আজকে বাংলাদেশে একটা ভোটারহীন সরকার শুধুমাত্র অস্ত্রের যুগের ক্ষমতায় রয়েছে। ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যা যা কিছু দরকার, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে, গণবিস্ফোরণের মাধ্যমে এই সরকার যতদিন পতন না হবে ততদিন এই ভালো ভালো বক্তব্য দিয়ে সেমিনার করে কিছু হবে না। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সিপিবি বাসদের নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই, বরং দাম কমানোই যুক্তিসঙ্গত। তারা বলেন, গ্যাসের দাম 26.29% হারে বাড়ানোর ঘোষণা দিলেও চুলার ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ করা হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন সিপিবি বাসদের নেতাকর্মীরা। এ সময় বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। রাঙামাটি থেকে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য অং নং ইয়ংকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে ইয়ংকে রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আক্কাস আলী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল জেলার রাজস্থলী উপজেলার তাইতং পাড়ার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে ওই বাড়ির মালিক সহ আরাকান আর্মির সদস্য অং নং ইয়ং এর বিরুদ্ধে 1946 সালের বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে মামলা করে পুলিশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে গাবতলীতেই কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আনিসুল হক। জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর ক্লিন সিটি নামক প্রস্তাব বিবেচনায় নিয়ে এই কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। জাপানিজ ছাত্রছাত্রী, সিটি মেয়র, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, গাবতলী এলাকার কাউন্সিলর এবং এলাকাবাসীর সমন্বিত অংশগ্রহণে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ক্লিন সিটি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আনিসুল হক রাজধানীর সব নাগরিককে এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। সরকার আগায় যাচ্ছে, আর তাহলেই রাস্তায় নেমে যান।
এবার প্রবাসের খবর। বাংলা টাউন নামে খ্যাত ব্রিটেনে সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রিকলেন। তবে সময়ের পালা বদলে এই বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য, আর স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তানভীর হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। সেন্ট্রাল লন্ডনের একেবারে কাছে ব্রিকলেন, এখান থেকেই বাংলা টাউনে শুরু। এখানকার সড়কগুলোর নামও ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা। কারে ক্যাপিটাল খ্যাত ব্রিকলেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোর খাবার খেতে এখনো এই এলাকাতে মানুষের ভিড় জমে সবসময়। Show me the shop which sells the hottest chili pakora in the world, and she's trying to put me to the test. Okay, yeah, we had a look at lots of other curry houses down here, and this one looked really nice, and it was fantastic. The Naga curry was lovely. This tandoori is fantastic. Very pleased with it. কিন্তু এই বাংলা টাউনে বাংলাদেশিদের আধিপত্য থাকলেও এখন ধীরে ধীরে তা কমছে। বাংলাদেশিদের রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাত বদল হয়ে চলে যাচ্ছে ভিনদেশিদের কাছে। এখন দিন দিন কমে যাচ্ছে। কমে যাওয়ার মেইন জিনিসটা হলো বাঙালি ব্যবসা আমরা তুলে ধরতে পারতেছি না আগের মতো। আগে যেভাবে ছিল ওইভাবে কাস্টমার পাইতেছি না। সেকেন্ড জিনিস হলো কি মানে কাস্টমারের চাহিদাও কমে গেছে। মূলত ব্যবসায়িক মন্দার কারণে ব্রিকলেনের বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আগামীতে বাংলা টাউন স্বীকৃতি নিয়ে সমস্যা দেখা দেবে বলে মনে করেন ব্যবসায়ীরা। যেরূপ এইখানে খাবার অবস্থা চলছে, এইরূপ চলতে থাকলে এইখানে দুনিয়ার সবাই জানে এটা সেকেন্ড সিটি অফ বাংলাদেশ, মানে ক্যাপিটাল, বাংলাদেশের ক্যাপিটাল। এটা কিন্তু থাকবে না এইরূপ চললে। এখানে আর বাংলাদেশের নাম থাকবে না, বাংলা টাউন থাকবে না। তবে স্থানীয় কাউন্সিলের সাথে এক হয়ে এই বাংলা টাউনকে রক্ষায় নানা কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানালেন ব্যবসায়ী এই নেতা। ইদানিং আমরা নিছি ইনিশিয়েটিভ, যেটা জন বিক্স মেয়রের সঙ্গে, যে এখানে টাউন ম্যানেজমেন্টের আন্ডারে বাংলা টাউনকে নেওয়া হবে এবং এটাকে অ্যাডভার্টাইজ এবং আরো ডিফারেন্ট হেল্প এবং যতটুকু কাউন্সিলের করার দরকার কাউন্সিল ম্যানেজমেন্ট নিয়ে এটা করতে চেষ্টা করতেছে। এই জন্য বোথ সাইডে গেট এন্ড আদার থিংস বাংলা টাউনের বোথ সাইডে গেটও দেওয়ার চেষ্টা করতেছে। এই অবস্থায় বাংলা টাউনের ঐতিহ্য ধরে রাখতে ব্রিটেনের বেড়ে ওঠা বাংলাদেশের তৃতীয় প্রজন্মকে ব্যবসায় নতুনত্ব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন কমিউনিটির অনেকে। বাঙালিদের ঐতিহ্য ধরে রাখতে হলে ব্রিকলেনে আমাদের তৃতীয় প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা এগিয়ে আসতে হবে এবং ব্যবসাতে নতুনত্ব নিয়ে তারা যদি এগিয়ে আসে তাহলেই আমাদের কিছুটা হলেও আমাদের ঐতিহ্য ধরে রাখা সম্ভব। বাংলা টাউনে বিত্তশালী মানুষের ভিড় বাড়ছে, সেই সাথে বাড়ছে বাড়ির দাম ও ভাড়া। ফলে যেসব মানুষ বহুদিন ধরে এখানে বসবাস করেছে তারাও অন্য এলাকায় চলে যেতে বাধ্য হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদত বার্ষিকী এবং 21শে আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত দুবাই সোনাপুর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার। আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ নেতা কাজী মোহাম্মদ আলী ও ইসমাইল গনি সহ আরো অনেকে। আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটিতে অভিযান চালিয়ে 2 কোটি টাকা মূল্যের 1000 অবৈধ মোবাইল সেট জব্দ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ও র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে এ অভিযানে 9টি দোকানে অনুমোদনবিহীন ও নকল সেট রাখা ও বিক্রির দায়ে প্রত্যেককে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ সময় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দোকানগুলোতে এইচটিসি, সনি ও স্যামসাং ব্র্যান্ডের নকল মোবাইল ফোন বেশি পাওয়া গেছে। শুল্ক ফাঁকি দিয়ে এই মোবাইলগুলো দীর্ঘদিন ধরে একটি চক্র বিক্রি করছে বলেও জানান তিনি। এছাড়া IMEI নম্বর না থাকায় অপরাধী শনাক্ত করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন সারওয়ার আলম। যে সমস্ত সেটগুলি আপনার নকল সেট বা ক্লোন সেট এবং কিছু সেট আছে যেগুলি বাংলাদেশে অথরাইজ কোনো ডিলার না, তো তারা আসলে এটা বিভিন্ন স্মাগলিং বা যেগুলোকে কমনলি বলা হয় যে লাগেজ পার্টি ভাবে নিয়ে আসছে। এরকম প্রায় আমরা 1000-এর মতো সেট এখানে আমরা জব্দ করেছি এবং বিভিন্ন দোকানে এই মাল রাখার কারণে তাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক দণ্ড আমরা প্রদান করেছি।
রাজধানীতে বেড়েই চলছে অবৈধ বিলবোর্ডের সংখ্যা। সড়ক থেকে শুরু করে বাসাবাড়ি এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদেও চলছে এই বিলবোর্ড ব্যবসা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার কারণেই দিন দিন সৌন্দর্য হারাচ্ছে রাজধানী ঢাকা। আর বরাবরের মতোই সিটি কর্পোরেশন বলছে, খুব অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হবে এই বিলবোর্ড বাণিজ্য। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর শুক্রাবাদ নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ থাকা দরকার তার পুরোপুরি প্রতিষ্ঠানটিতে না থাকলেও যেটুকু আছে তাও আবার দখলে অবৈধ বিলবোর্ড বাণিজ্যের। স্কুলের ছাদে আশেপাশে স্থাপন করা হয়েছে বাণিজ্যিক বিলবোর্ড, ফলে খোলা পরিবেশকে যেমন বাধাগ্রস্ত করছে তেমনি শঙ্কা রয়েছে দুর্ঘটনারও। এরকম রাজধানী জুড়েই চলছে বিলবোর্ডের রমরমা বাণিজ্য। দুই সিটির হিসেব অনুযায়ী রাজধানীতে বৈধ বিলবোর্ডের সংখ্যা 2000-এর মতো হলেও প্রকৃত সংখ্যা কত তার সুনির্দিষ্ট হিসেব নেই কারো কাছে। আর প্রতি বছরই বাড়ছে বিলবোর্ড ভেঙে হতাহতের সংখ্যা। সাধারণ মানুষ বলছে, একটি সুন্দর নগরী গঠনের অন্যতম বাধা এই বিশৃঙ্খল বিলবোর্ড। চারিদিক থেকে এমন ভাবে বিলবোর্ডগুলো ছড়িয়ে আছে যে আকাশ দেখা একটা মুশকিল হয়ে পড়ছে। গাছগাছালি যেটা থাকা উচিত এটা বিলবোর্ডে সবকিছু ঢেকে গেছে। জরি তুফানে বিলবোর্ডগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাপোজ একটা ইনসিডেন্ট ঘটেছে, সেই কারণে এখন উচ্ছেদ হবে, আবার যখন সবকিছু ঠিক হয়ে যাবে স্বাভাবিকভাবে আবার চলতে থাকবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিলবোর্ড অপসারণ, নিয়ন্ত্রণ আর অনুমোদনের পুরো ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতে থাকার পরও তাদের দায়িত্ব অবহেলার কারণে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব বিলবোর্ড। নিয়মিত আহত নিহত হওয়ার ঘটনা হওয়া সত্ত্বেও দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের নির্বিকার থাকার কারণে আজকে এটি একটি অবৈধ ব্যবসায় পরিণত হয়েছে। এদিকে নির্বাচিত মেয়ররা দায়িত্ব নেওয়ার পর 2015-16 অর্থ বছরে নবায়ন করা হয়নি কোনো বিলবোর্ড ইজারা। সেই হিসেবে এখন রাজধানীর সব বিলবোর্ডই অবৈধ। খুব অল্প সময়ের মধ্যে এসব বিলবোর্ড শৃঙ্খলায় আসবে বলে দাবি সিটি কর্পোরেশনের এই দুই কর্মকর্তার। এটা হাত দিয়ে নাড়া দিলে পড়ে যাবে। খুব যতই চেষ্টা করা যায় 2-3টার বেশি ডেলি করা সম্ভব হয় না। আমরা চেষ্টা করছি কি প্রক্রিয়ায় কত তাড়াতাড়ি এগুলোকে অবসান করা সম্ভব হয়। এটা তো রাতারাতি আপনি জাদুর কাঠি দিয়ে সরাই ফেলতে পারবেন না, আপনাকে একটা তো উদ্যোগ নিয়ে করতে হবে। আমরা কিন্তু করছি, যেভাবে হোক অবৈধ উচ্ছেদ করতেই হবে, অবৈধটা চলতে পারে না। শুধু অনুমোদনের ভিত্তিতে বৈধ অবৈধ নির্বাচন নয়, দৃষ্টিকটু বিলবোর্ডগুলোকেও অবৈধ হিসেবে চিহ্নিত করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দিন দিন দখল হয়ে যাচ্ছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নিয়ন্ত্রণ বাঁধ। বাড়িঘর নির্মাণ করার পাশাপাশি মাটি কেটে নেয় বাঁধটি দুর্বল হয়ে পড়ছে। বাঁধটি রক্ষণাবেক্ষণ বা সংস্কারেরও নেই কোনো উদ্যোগ কর্তৃপক্ষের। বাঁধে আশ্রিতরা বলছেন, সরকার পুনর্বাসন করলে চলে যাবেন তারা। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সংস্কার বা পুনর্বাসনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনা, ব্রহ্মপুত্র সহ গাইবান্ধার নদ নদীগুলোতে পানি বাড়ার সাথে সাথে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তীব্র ভাঙন শুরু হয়। সারা বছর হাত পা গুটিয়ে বসে থাকলেও বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে তোড়জোড় শুরু হয় পানি উন্নয়ন বোর্ডের। ততক্ষণে সাধারণ মানুষের সর্বনাশ হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বাঁধ কেটে বাড়িঘর নির্মাণ করা এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো তদারকি না থাকার কারণেই দিন দিন বাঁধটি দুর্বল হয়ে পড়ছে। পাকিস্তান আমলে এই বাঁধটা করছিল, তখন থেকে কোনো কাজবাজ কিছু করে না। 1 বছর থাকি আর এই বাঁধে কাজ হতেছে না, মাটি পড়ে না। মানুষজন বাড়ি করছে, বাঁধের মাটি এখানে সরবান একছে সহায়তে, এই সরকার কোনো কেয়ার নিচ্ছে না, এই জন্য বাঁধের এই অবস্থা। বাঁধে আশ্রিতরা বলছেন, তাদের থাকার বিকল্প ব্যবস্থা করা হলে তারা বাঁধ ছেড়ে চলে যাবেন। সব করি আসি নেই, আমরা তো দুঃখী করি আছি, তাহলে আমার দুঃখটা সরকারের বোঝা নাকি না? এখন তো আমাদের ঘরে যাওয়ার মতো না জায়গা নাই, আমরা কই যাব? আমাদের ঘরে যে কোনো একটা ব্যবস্থা আমাদের দিয়ে আমাদের বাড়ি ভাঙি দেওয়া লাগবে। এদিকে বাঁধটি সংস্কার ও আশ্রিতদের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। বাঁধটা সংস্কার করার জন্য একটা প্রকল্প RBIP নামে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় 4 লেনের রাস্তা হবে, প্লাস বাঁধের উপরে যারা
বসবাস করছে, যারা একদম হত দরিদ্র, যাদের বাড়িঘর করার জায়গা নেই, তাদেরকে পুনর্বাসন করা হবে। 1956 সালে রংপুরের কাউনিয়া থেকে পাবনা জেলার বেড়া পর্যন্ত প্রায় 7,90,00,000 টাকা ব্যয়ে 219 কিলোমিটার বিয়ারি বাঁধ নির্মাণ করা হয়। তার মধ্যে গাইবান্ধা অংশে রয়েছে 76 কিলোমিটার বাঁধ। দফায় দফায় নদী ভাঙনে জমি জমা ভিটে মাটি সব হারিয়ে বাঁধে আশ্রয় নেওয়া এই মানুষদের পুনর্বাসন করে বাঁধটি সংস্কারের উদ্যোগ না নিলে বন্যার হাত থেকে রক্ষার এই বাঁধ হতে পারে মানুষের জন্য মরণ ফাঁদ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অনিল বাগচির একদিনের বিশেষ প্রদর্শিত অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোর্শেদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কলা কুশলী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আগামী 13 নভেম্বর প্রয়াত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের জন্মদিনে দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেছেন নির্মাতা মোর্শেদুল ইসলাম। হুমায়ুন আহমেদের গল্পটা কিন্তু আমি বলবো খুবই অসাধারণ একটি গল্প, চমৎকার একটি গল্প। সুতরাং এত সুন্দর একটি গল্প নিয়ে খুব খারাপ ছবি বানানোর কোনো স্কোপ ছিল না আসলে। সেই জন্যই আমার মনে হয় ছবিটা ভালো হয়েছে এবং ছবিটা দর্শক পছন্দ করবে। 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিনে, সেদিন শুক্রবার পড়ে গেছে, সুতরাং আমরা ওই দিনটিকেই বেছে নিয়েছি চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার জন্য। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের বাড়াবাড়ির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের উচ্চ আদালত। আহমেদাবাদের পুলিশ প্রধানকে আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে গত মঙ্গলবার বিক্ষোভের সময় আটক হওয়া এক বিক্ষোভকারীর থানায় মৃত্যু হওয়ার ঘটনা তদন্তেরও নির্দেশ দিয়েছেন আদালত। গত মঙ্গল ও বুধবার গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সংরক্ষিত কোটার দাবিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে এক পুলিশ সহ 8 জন নিহত হয়। এরপরই আহমেদাবাদ সহ কয়েকটি শহরে সেনা মোতায়েন করা হয়। তবে পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় শুক্রবার রাজ্যের শহরগুলোর কারফিউ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানায় রয়টার্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে জাতীয় লিগ ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ, এমনটাই মনে করেন সৌম্য সরকার। আর 2.5 বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেট জাতীয় লিগে ভালো করে টেস্ট দলে জায়গা করে নিতে চান পেসার তাসকিন আহমেদ। শুক্রবার রাজধানীতে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করেন এই টাইগার ক্রিকেটাররা। ঘরের মাটিতে টানা 3টি সিরিজ খেলে প্রায় 2 সপ্তাহ ছুটি কাটিয়েছে টাইগাররা। তবে আগামী মাসে 2টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া, তাই আবারও শুরু হয়েছে ক্রিকেটারদের ক্যাম্প। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা 5টি টেস্ট খেললেও প্রায় প্রতিটি ম্যাচেই ছিল বৃষ্টির বাধা। তাই শক্তিশালী এই দলগুলোর বিপক্ষে তেমন ক্রিকেটীয় নৈপুণ্য দেখাতে পারেননি মুশফিক সাকিবরা। তবে অজিদের বিপক্ষে হোম সিরিজের আগে মাঠে গড়াতে যাচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর জাতীয় ক্রিকেট লিগ, যা হতে যাচ্ছে টাইগারদের প্রস্তুতির বড় মঞ্চ, যেখানে পারফর্ম করে টেস্ট দলে জায়গা পাবার সুযোগ হিসেবে দেখছেন 2 টাইগার সৌম্য ও তাসকিন। জাতীয় লিগটা সামনে আসতেছে, তো এটা আমাদের জন্য প্র্যাকটিসের জন্য খুবই ভালো হবে। আর এটা যদি আমরা প্রপারলি 2টা ম্যাচকে কাজে লাগাতে পারি বা আমাদের প্র্যাকটিসের জন্য এই জিনিসটা আমাদের টিমের জন্য হোক, আমার নিজের জন্য হোক, অনেক কাজে দেবে। জাতীয় লিগে যে কয়টাই ম্যাচ হোক সেটা প্রপারলি খেলার বা ফুল এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করবো, যাতে এখান থেকে আমার প্র্যাকটিসটা খুব ভালোভাবে আমি করে নিতে পারি। প্রায় 2.5 বছর 4 ডে ক্রিকেট খেলা হচ্ছে না, তো এগুলো আমার জন্য অনেক ইম্পর্টেন্স। আল্লাহর রহমতে আমার কন্ডিশন ভালো, আর ফিজিওরাও আশা দিয়েছে যে হোপফুলি টেস্ট আর বেশি দূরে নাই। তো যেভাবে ট্রেনিং চলতে সেভাবে যদি চলতে থাকে আর কোনো প্রবলেম না থাকে, ইনশাল্লাহ জাতীয় লিগে খেলা হবে। এদিকে বিশ্বকাপের পর থেকে দেশের মাটিতে দুর্দান্ত খেলা টাইগারদের মাঠ ও মাঠের বাইরে সব জায়গায় কদর বাড়ছে। তাই খেলা না থাকায় ক্রিকেটাররা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার দূত হওয়ায় এসব প্রতিষ্ঠানের প্রচারণা অনুষ্ঠানেও সময় পার করতে হয়। বিশ্ব ক্রিকেটে লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করা এই টাইগাররা তাদের পারফরমেন্স দিয়ে হৃদয় জয় করেছেন কোটি ভক্তের মন। প্রিয় তারকাদের কাছে পেয়ে ভক্তদের অনেকেই
মুহূর্তটি ফ্রেমবন্দি করতে চান, যা উপভোগী করেন লাল সবুজের এই প্রতিনিধিরা। সবকিছু মিলিয়ে ভালোই লাগে যে ক্রিকেটের জগৎ থেকে একটু আলাদা সাইডে এসে তাদের সাথে সময় দেওয়া বা তারা আমাদেরকে বা আমরা তাদেরকে কাছ থেকে পেয়ে একটু গল্প আড্ডা মারা, তা সবকিছু মিলে ভালো। আর সবাই ছিল, আর আমি এবং সৌম্য ভাই দুজন এনজয় করছি। রাজধানীতে পিকাসো নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমন ভিন্ন অভিজ্ঞতা পান সৌম্য ও তাসকিন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লিবীয় উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় মৃত 200 জনের মধ্যে 6 জন বাংলাদেশি। জীবিত উদ্ধার আরো 22 নিশ্চিত করেছে বিবিসি। ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 2 জন 5 দিন করে রিমান্ডে। সিলেটে অনন্ত বিজয় হত্যায় গ্রেফতার 2 ভাইয়ের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। খুলনায় বখাটের হাত থেকে বড় বোনকে রক্ষা করতে গিয়ে জীবন দিল ছোট ভাই। ছুরিকাঘাতে আহত আরো 4, ঘাতককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। হজ পালনে এরই মধ্যে দেশ ছেড়েছেন 43,000 মুসল্লি। বিড়ম্বনার শিকার হজ যাত্রীদের নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতা কেটে যাওয়ায় যেতে পারবেন সবাই। এবং সময়ের পালা বদলে লন্ডনের বাংলা টাউনে কমছে বাঙালিদের আধিপত্য, স্থান করে নিচ্ছে অন্য দেশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।